সমস্ত বাধা কাটিয়ে শেষমেশ আর্যপর্ণার বিয়ে সম্পন্ন হল। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের স্রোতে দেখা যায় মীরার একজন লোক এসে সুমিকে জানায় যে সিংহরায় ম্যাম চাইছেন যে বর আর বউয়ের গায়ে হলুদটা এক জায়গায় হোক। সুমি বলছে, আচ্ছা ঠিক আছে, উনি যখন চাইছেন তাহলে তাই হোক। এদিকে অপু তো খবরটা শুনে খুব খুশি হয়ে যায়। আর্যকে দেখতে পারবে। আর্যকে তারপরে নিয়ে আসা হয়। আর্য তো অপর্ণাকে দেখতে চেয়েছে, কিন্তু অপুর বন্ধুরা তো সবাই মিলে অপুকে ঘিরে ধরেছে। ওকে দেখতে দেবে না, যে একবারে শুভদৃষ্টির সময় গিয়ে দেখা হবে। আর্য তো তাও আরোকে দেখার চেষ্টা করছে অপুকে। অপুও তো ঠিক সময় মতো ঘুরে আর্যর দিকে ঠিক দেখেই ফেলে। আর্য তো একটু হালকা চোখ মেরে নেয় অপুকে। প্রথমে তো আর্যর গায়ে হলুদ লাগানো হয়। তারা সুন্দরী মা তখনই সেখানে যায়, দূর থেকে ওদেরকে দেখছে। হাতে একটা অনেক দিনের অনেক বছরের পুরনো হলুদ মাখানো বাটি। তারা সুন্দরী মা বলছে, সময় এসেছে, দুই পৃথিবী এক হওয়ার সময়। আমি মা মাতঙ্গী এর সাক্ষী হব। আমি সেই সময়ের সাক্ষী হব। তারা সুন্দরী মা তো আস্তে আস্তে গিয়ে ওখানেই হলুদের মধ্যে সে অনেক পুরনো হলুদটা মিশিয়ে দেয়। মিশিয়ে একটু মায়ের পায়ে ঠেকিয়ে আবার বাটিটা ওই জায়গায় রেখে দেয়। আর্যর গায়ে হলুদ হয়ে যায়। তারা সুন্দরী মা সেটা দেখে বলছে, সব মিলে যাক। রাজলক্ষ্মী তখন আর্যকে বলছে, এবার যাও, গিয়ে তত্ত্বমূল্য দিয়াও, আর দেখো সব তত্ত্বগুলো যেন ঠিকঠাক যায়, ঠিক আছে? রাজলক্ষ্মী তো বিশেষ করে মীরাকেই দায়িত্ব দিচ্ছে। মীরা বলছে, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। অপরদিকে সতীনাথ সমীরের সঙ্গে দেখা করতে চায়। সমীরকে বলছে যে অপুর বিয়েটা না থাকলে আমি বাড়ি বিক্রির কথা ভাবতামই না। সমীর বলছে, সবই জানি। সতীনাথ বলছে, তুমি বলে একটু জোর দিয়ে বলতে পারি গো সমীর। আর একটা অনুরোধ আছে, আমাকে দুটো দিন সময় দিও। অপুর বিয়েটা মিটলে দুদিন পরে আমি সব কিছু নিয়ে ওখান থেকে উঠে যাব। বলছে, সেসব তো ঠিক আছে, কিন্তু বোঝই তো একটু নিয়মকানুন আছে। কিন্তু তুমি দুদিন থাকো 4 দিন থাকো সেটা আমাদের কোনো সমস্যা নয়, কিন্তু বাড়ির চাবিটা তো তোমাকে একটা আমাদের দিতে হবে, নাই তো পেমেন্ট করতে পারবো না। সতীনাথ তো বিশ্বাস করে বলছে, হ্যাঁ হ্যাঁ দেব তো। ওখানে তো লয়ার চলে এসেছে কাগজপত্র নিয়ে। সতীনাথকে যেখানে যেখানে সই করতে বলে সতীনাথ সই করে দেয়। সমীর তো একেবারে ক্লায়েন্টও নিয়ে এসেছে। ওনারা তো সতীনাথের বাড়ি দেখে পছন্দ হয়েই গেছে। একেবারে সমীরের কথায় চেক লিখে সতীনাথকে দিয়ে দেয়, আর একটা বাড়ির চাবি চায়। সতীনাথের তো মনে মনে খুব কষ্ট, যে কারণে এত বছরের বাড়ি। তবে কত বাবাই তো তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কত কিনা করেছে, আর সামান্য আমি একটা বাড়ি ছেড়ে যেতে পারবো না? আমার অপুমায়ের জন্য আমি সবকিছু করতে পারবো। এদিকে অপুরও গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে। এদিকে সতীনাথ তো সব কাজবাজ ছেড়ে আবার বিয়ের ভেন্যুতে চলে আসে। এদিকে রাজলক্ষ্মী আর্যকে বলছে, তোমার গায়ে হলুদ হয়ে গেছে, যাও এবার ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। এদিকে মীরার ফোনে তখনই কেউ একজন ফোন করে। ফোন ধরে বলছে যে ঠিক আছে, আপনি ওয়েট করুন, এক্ষুনি আসছি। মীরা ফোন রেখে রাজলক্ষ্মীদের বলছে, একজন ভেন্ডারের কাছে একটু যেতে হবে। এই বলে মীরা চলে যায়। আর্যর মীরার কথা এক ফোঁটাও বিশ্বাস হয় না। ওর কেমন যেন একটু সন্দেহ হয়েছিল। ও যাবে কিন্তু যেতে পারছে না, সবাই ওকে ঘিরে রেখেছে। আর্য মনে মনে বলছে, মীরার আভাওটা কেমন অদ্ভুত লাগছে। কিছু কি হয়েছে নাকি ও আবার কিছু লুকিয়ে যাচ্ছে? তখন অর্ককে বলছে, তুমি দাদাকে নিয়ে যাও। অর্ক আর্যকে নিয়ে চলে যায়। এদিকে অপুর গায়ে হলুদ এবার শুরু হয়। তারা সুন্দরী মা তো খুব খুশি, ওদেরকে আশীর্বাদ করছে, বলছি সব এবার মিলেমিশে যাক। অপুর গায়ে হলুদটা লাগাতেই ওর জন্য কেমন একটা ফিল হচ্ছে। অপরদিকে মীরা তো সতীনাথের কাছে যায়। তখন সতীনাথ বলছে, মীরা ম্যাডাম, এই নিন চেকটা নিন। আপনি যে টাকাটার কথা বলেছিলেন, আমি বলেছিলাম না এই বিয়ের অর্ধেক খরচ আমি দেব, এই নিন। তখন মীরা চেকটা দেখেই হাবু, যে এতগুলো টাকা উনি কোথায় পেলেন? আমি তো ভেবেছিলাম উনি কখনোই টাকা দিতেই পারবেন না। তখন মীরা সতীনাথকে জিজ্ঞেস করছে, আপনি টাকা কোথায় পেলেন এত তাড়াতাড়ি? তখন সতীনাথ বলছে, ঈশ্বরের দান আছে ম্যাডাম, এটাও ধরে নেন ঈশ্বরের একটা কৃপা। অনেকগুলো টাকার ব্যাপার ম্যাডাম, একটু ভালো করে দেখে নেবেন কেমন? আর এখন আমার কোনো যন্ত্রণা নেই, কোনো গ্লানি নেই, কোনো কষ্ট নেই, আমি পেরেছি। আসলে আমার মেয়েটা আমার কাছে তো রাজকন্যা, তাই না? মীরা তো আর একটাও মুখে কথা বলতে পারে না, চুপচাপ করে মাথা নিচু করে ওখান থেকে চলে যায়। অপরদিকে রুম্পারা বলছে, এবার অপুকে হলুদ দিয়ে পুরো ভূত করে দেব। এই বলে যখন লাগাতে যাবে, অপু তখন একটু কেমন হয়ে যায়। বলছে, কেন লাগাচ্ছ তোমরা গায়ে এসব? এসব লাগিয়ে অদ্ভুত লাগছে অপুর সবার বিহেভিয়ার দেখে। তো তখন সুমি বলছে, এসব কি বলছিস অপু? আজকে তোর বিয়ে, তোর গায়ে হলুদ তো এসব তো লাগাবেই সবাই, সবাই মিলেই তো গায়ে হলুদ দেয়। অপু তখন বলছে, আমার তো বিয়ে হয়ে গেছে, এসব করো না। এই বলে অপু তো একেবারে পিঁড়ি থেকে নেমে চলে যায়। সবাই অপুকে ডাকছে যে কি হলো অপুর। অপরদিকে রাজলক্ষ্মীর কেমন একটা মন হয়। বলছে, ওকে হেঁটে যেতে দেখে আমার আরেকজনের কথা কেন মনে উঠল? আমার কেন এরকম হচ্ছে? এদিকে সুমি তো অপুকে ডাকছে, বলছে, মেয়েটা কেন এরকম করছে? কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। অপু ঘরে গিয়ে দরজা দিয়ে বসে পড়ে। এবার সুমিনা ছুটে যায়, দরজা ধাক্কাচ্ছে। অপুকে জিজ্ঞেস করছে, তোর কি শরীর খারাপ লাগছে? এদিকে অপু তো কোনো কথাই বলছে না, চুপচাপ করে বসে আছে। এদিকে রাজলক্ষ্মী আর মানসীও এসেছে। মানসী দেখে রাজলক্ষ্মীকে বলছে, মাদার ইন ল, এটা কিন্তু প্রথমবার নয়। আমাদের বাড়িতেও গিয়ে কিন্তু হঠাৎ করে সিঁড়ি দিয়ে উঠে গেছিল, আর এখন কোনো কথা নেই, বার্তা নেই, ও ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে রয়েছে। এরকমও কেন করে? কোনো তো একটা রহস্য আছে। আমার মনে হয় মাদার ইন লর কোনো একটা সমস্যা আছে। সুমি চিন্তায় পড়ে গেছে।
শেফালকে বলছে, আজকের দিনে মেয়েটার কি হলো বলতো, এরকম কেন করছে মেয়েটা। আমার সুমি তখন অপুকে বলছে, অপুরে, আমাদের তো চিন্তা হচ্ছে, বল না কিছু। রাজলক্ষ্মী চিন্তায় পড়েছে, মন মনে বলছে, কি করব, আর্যকে ডাকলে ও কি তারপরে বেরোবে। অপু অপরদিকে তারাসুন্দরী মা তো যেখানে অপুদের বিয়ে জায়গা সেখানেই যোগ বসে। এরই মধ্যে ওখান থেকে রাজলক্ষ্মী আর্যকে ডাকতে যাচ্ছিল। তারাসুন্দরী মাকে দেখেই তারাসুন্দরী মাকে জিজ্ঞেস করছে, এসব কি হচ্ছে মা, অপর্ণা এভাবে গায়ে হলুদের আসর থেকে উঠে চলে গেল, এখন তো ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, কাউকে সাড়াও দিচ্ছে না, এসব কেন হচ্ছে, কি হচ্ছে বলো তো মা, তুমি তো সব জানো, তুমি বলো আমি কি করব। তখন তারাসুন্দরীর মা বলছে, তুই যা, তুই গিয়ে ওকে ডাক, তুই না ডাকলেও আসবে কি করে। অপরদিকে সর্বাণীও তো অপর্ণার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়, দেখছে অপর্ণা দরজা খুলছে না, তাই মানসীকে জিজ্ঞেস করছে, অপর্ণা দরজা কেন খুলছে না। মানসী বলছে, আমি জানি না। সর্বাণী বলছে, জানো না নাকি বলতে চাইছো না। তখন মানসী বলছে, না না সেরকম না, আসলে আগেও এরকম একবার করেছে, কিন্তু কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। তখন সর্বাণী বলছে, আরে বোঝার চেষ্টা করো, ও তো তোমাদের বাড়িতেই আসবে, তোমার সঙ্গে সংসার করবে, একটু বোঝো মানসী। রাজলক্ষ্মী তখন ছুটে আসে অপর্ণাকে ডাকতে। তখন সুমি রাজলক্ষ্মীকে বলছে, ম্যাডাম, ও তো দরজাই খুলছে না, কি করব, দরজা কি ভেঙে ফেলবো। তখন রাজলক্ষ্মী অপর্ণাকে ডাকছে, বলছে, মা তুমি ঘর থেকে বেরিয়ে এসো। অপরদিকে তারাসুন্দরীর মা বলছে যে মায়ের ডাকে ওকে যে সাড়া দিতেই হবে, মায়ের ডাকে কেউ সাড়া না দিয়ে পারে, ও যেখানেই থাকুক তার সাড়া যে ওকে দিতেই হবে। অপরদিকে রাজলক্ষ্মী অপর্ণাকে বলছে, আজ তোমার বিয়ে, তোমার গায়ে হলুদও শেষ হয়নি, চলে এসো মা, দরজাটা খোলো। এদিকে অপু রাজলক্ষ্মীর ডাক শুনে তো ঠিক এসে দরজা খোলে। সুমি তখন অপুকে বলছে, অপু, কি হয়েছিল তোর, তুইও গায়ে হলুদ না সেরে ওখান থেকে উঠে চলে এসেছিলিস। অপু তখন বলছে, আসলে আমার মাথাটা না একটু কেমন করছিল। সুমি বলছে, তুই ওখানে না একদম অন্যরকম হয়ে গেছিলিস। অপু তখন মনে মনে বলছে, একদম অষ্টমীর মতো লাগছিল আমার, কিন্তু আজ তো অষ্টমী নয়, তাহলে এরকম কেন হলো। মানসীর কৌতূহল অনেক এসে অপর্ণাকে জিজ্ঞেস করছে, তোমার তো আগেও এরকম অনেকবার হয়েছে, কেন হয়, তুমি কি জানো। তখন রাজলক্ষ্মী ব্যাপারটাকে ইগনোর করছে, মানসীকে বলছে, যা হয়েছে হয়েছে, এখন যে সবকিছু ঠিক আছে এটাই অনেক। বলছে, কিন্তু আজকে তোর বিয়ে তাই না, অনেক ধকল আছে। তখন অপু বলছে, আমি জানি না কি হয়েছিল আমার। শেফালি তখন বলছে, হয়তো না খেয়ে আছিস তো সেই কারণে হয়তো এরকম হয়েছে। আর তখন সেখানে আসে যে এত ভিড় কেন। তারপরে দেখে যে অপর্ণাকেও হলুদ অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। অপুকে নিয়ে যাওয়া হয়। আর্যকে বলছে যে কি হয়েছিল মা, এরকম করছিল। রাজলক্ষ্মী বলছে, কিছু না, ওই মাথাটা একটু ঘুরে গেছিল, আসলে সকাল থেকে কিছু খায় দেয়নি তো সেই কারণে, তুমি এত চিন্তা করো না। আর্যকে একটা যেন চিন্তা করছে। রাজলক্ষ্মীকে জিজ্ঞেস করছে, তুমি কোথায় গেছিলে আর্য। আর্য বলছে, আমি একটু বেরিয়েছিলাম, একটা ছোট্ট কাজে গেছিলাম। অপরদিকে তো অপুর গায়ে হলুদ হয়ে যায়। এরপরে অপুকে ঘরে নিয়ে এসে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় সুমি। সুমি অপুকে দেখে বলছে, কি সুন্দর লাগছে তোকে, যা আয়নায় গিয়ে দেখ। সতীনাথ তখন মুখটাকে একেবারে ছোট করে আসে। সুমি আস্তে আস্তে সতীনাথকে জিজ্ঞেস করছে, সব ব্যবস্থা হলো। সতীনাথ বলছে যে হ্যাঁ, দেরি করে আর লাভ কি বলো, ওরা দুদিন সময় দিয়েছে, আমি তাই ভাবলাম যে বিয়েটা মিটে যাক, তারপরেই না আমরা ওখান থেকে চলে যাব। অপু তখন সতীনাথকে দেখতেই সতীনাথ তখন মুখে একরাশ হাসি নিয়ে বলছে, অপু, কি মিষ্টি লাগছে আমার মেয়েটাকে, শুনলাম তো নাকি শরীরটা খারাপ করেছিল, এখন ঠিক আছে। তপু বলছে, হ্যাঁ। তখন সতীনাথ বলছে, চিন্তা করিস না, বিয়ে তো, তাই হয়তো টেনশন হচ্ছে, সবকিছু ঠিক হয়ে যাবে। অপু বলছে, তুমি কোথায় গেছিলে বাবা, তোমাকে না দেখলে যে আমার খুব অস্থির লাগে। সতীনাথ বলছে, এটা কেমন কথা, এরপর থেকে কি তুই আর সবসময় আমাকে দেখতে পাবি বল, তুই যাতে ভালো থাকিস, সুখে থাকিস, তারই তো ব্যবস্থা নেওয়া হচ্ছে তাই না। অপু বলছে, সত্যি করে বলো তো বাবু, তোমার কি হয়েছে, তোমাকে কেমন যেন একটা লাগছে। এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী